একজন ফুটবলারের দৌড়ানো নিয়ে শরীরবিজ্ঞানীদের গবেষণা আমাদের অবাক করে দিয়েছে। এইসব বিজ্ঞানীরা হাজার হাজার ছবি তুলে পায়ের প্রতিটি নড়াচড়া মেপে একজন মানুষের শরীরকে যন্ত্রের মতো করে বিশ্লেষণ করেন। আর এসব করতে গিয়ে একজনের তথ্য দেখে তাদের বিস্ময়ের ঘোর কাটছে না। সেই মানুষটার নাম কিলিয়ান এমবাপে। তার দৌড় নিয়ে বিশ্বের সেরা স্পোর্টস সায়েন্টিস্টরা নানাভাবে গবেষণা করেছেন। হাই স্পিড ক্যামেরায় তার প্রতিটা পদক্ষেপ ফ্রেম ধরে ধরে নিখুঁতভাবে ভেঙে দেখেছেন। আর তাতে যা বেরিয়ে এসেছে তা শুনলে সত্যিই অবাক হতে হয়। যেমন ধরুন, মাঠে এমবাপে যখন দৌড়ন তখন তার গতি ওঠে ঘন্টায় 36 থেকে 38 কিলোমিটার পর্যন্ত, মানে একজন অলিম্পিকের দৌড়বিদের সমান। কিন্তু তার চেয়ে অবাক করা তথ্য হলো মাত্র 1.5 সেকেন্ডের মধ্যে তিনি তার সর্বোচ্চ গতির প্রায় পুরোটাই তুলে ফেলতে পারেন। মানে আমরা চোখের পলক ফেলার আগেই একটা মানুষ ছুটতে শুরু করে তার সর্বোচ্চ গতিতে পৌঁছে যাচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, এই আশ্চর্য গতি কি শুধু প্রকৃতি প্রদত্ত প্রতিভা, নাকি এর পেছনে আছে শরীরের এক অদ্ভুত বিজ্ঞানও? এই ছেলেটি প্যারিসের যে এলাকায় বড় হয়েছে সেই এলাকাটি ছিল অপরাধ এবং দারিদ্র্যে ভরা। সেখান থেকে কিভাবে একজন মানুষ বিশ্ব ফুটবলের সবচেয়ে উজ্জ্বল তারকা হয়ে উঠলেন? আসুন, মেসি, রোনাল্ডো, মারাদোনার শরীর, খেলার ধরন এবং জীবনের নানা কাহিনী নিয়ে ভিডিও তৈরির পরে আজকের এই এপিসোডে আমাদের আলোচনার বিষয় বিশ্ব ফুটবলের আর এক বিস্ময় তারকা কিলিয়ান এমবাপে। নমস্কার, সবাইকে আমার এই ভিন্ন স্বাদের নতুন চ্যানেলে স্বাগত। আপনাদের ভালোবাসায় আমার এই নতুন চ্যানেলটি এখন লাখ সাবস্ক্রাইবারের দোরগোড়ায়। এটা যে কত বড় প্রাপ্তি তা আপনাদের বলে বোঝাতে পারবো না। এবার সরাসরি আসা যাক এমবাপের শরীরের বিজ্ঞানে। দৌড়ানোর একটা সহজ সূত্র আছে, সেটা হলো আপনি কত জোরে দৌড়বেন তা নির্ভর করে দুটো জিনিসের উপরে। প্রথমটি হলো প্রতিটি পদক্ষেপে আপনি কতটা লম্বা লাফ দিচ্ছেন, আর দ্বিতীয়ত কত দ্রুত পা ফেলছেন। বিজ্ঞানীরা দেখেছেন এমবাপের ক্ষেত্রে এই দুটো জিনিসের মিশ্রণ একেবারে নিখুঁত। তার প্রতিটা পদক্ষেপ প্রায় 2.2 মিটার লম্বা। সবচেয়ে জোরে ছোটার সময় তিনি প্রতি সেকেন্ডে 4.5 বার পর্যন্ত পা ফেলতে পারেন। সবথেকে মজার ব্যাপার হলো, খাঁটি দৌড়বিদরা সাধারণত যতটা সম্ভব লম্বা পা ফেলার চেষ্টা করেন, কিন্তু ফুটবলে তো তা করলে হবে না, সেখানে বলও নিয়ন্ত্রণ করতে হবে। আর তাই এমবাপের পদক্ষেপগুলো একটু ছোট করে রাখা হয়, যাতে দ্রুত দিক বদলানো সহজ হয়। আর তারপরেও এই গতি। এমবাপের দৌড় বিশ্লেষণ করতে গিয়ে ক্যামেরায় ধরা পড়েছে আর একটা মজার তথ্য। সেটা হলো, দৌড়ানোর সময় এমবাপের শরীর প্রায় 20 ডিগ্রি কোণে সামনে ঝুঁকে থাকে। এই ভঙ্গিতে কি সুবিধা হয়? পরীক্ষায় দেখা গেছে এই ভঙ্গিটা এমবাপেকে বেশি শক্তি সামনের দিকে ঠেলতে সাহায্য করে, অথচ শরীরের ভারসাম্য এতে নষ্ট হয় না। আমেরিকার লস অ্যাঞ্জেলেসের একজন বিখ্যাত ফিজিওথেরাপিস্ট ডক্টর রাজপাল ব্রার এমবাপে এবং আর এক তারকা আর্লিং হালান্ডের দৌড়ের ধরন নিয়ে বিস্তারিত গবেষণা করেছেন। তার কথা হলো, প্রতিটি খেলোয়াড়ের শরীর আলাদা রকমের, তাই দৌড়ানোর কোনো সঠিক নিয়ম বলে কিছু হয় না, বরং প্রত্যেকে শরীর এবং মন মিলিয়ে নিজের মতো করে একটা কৌশল তৈরি করে নেয়। জার্মানির স্পিড কোচ কার্স্টেন এফার্স্ট আবার অন্য একটা মজার জিনিস খুঁজে পেয়েছেন। তার মতে এমবাপের গতির বড় রহস্য লুকিয়ে রয়েছে তার পা ফেলার ধরনে। সেটা কীরকম? বেশিরভাগ মানুষ দৌড়ানোর সময় পা শরীরের একটু সামনে ফেলেন, কিন্তু এমবাপে পা ফেলেন একদম নিজের শরীরের ঠিক নিচেটায়। এই ছোট্ট পার্থক্যটাই তাকে বাড়তি গতি এনে দেয়। তবে তার দৌড়ানোর পেছনে আরও রহস্য রয়েছে, সেটা হলো পেশি। আমাদের শরীরে দু ধরনের পেশি থাকে, একটা ধীর গতির, যেটা লম্বা সময় ধরে দৌড়তে সাহায্য করে,
আর একটা দ্রুত গতির, যেটা হঠাৎ বিস্ফোরক গতির জন্য দরকার হয়। এই পেশিকে বলে ফাস্ট টুইচ পেশি। গবেষণায় দেখা গেছে এমবাপ্পের শরীরে এই ফাস্ট টুইচ পেশির পরিমাণ অস্বাভাবিক রকম বেশি, আর সেটাই তাকে চোখের পলকে বিদ্যুতের মতো ছুটে যাওয়ার ক্ষমতা দেয়। আজকাল আধুনিক ফুটবল অনেক যন্ত্র নির্ভর। আমাদের দেশে এখনও সেই সব প্রযুক্তি আসেনি বলেই আমাদের বাচ্চারা পিছিয়ে পড়ে। বিদেশের ফুটবল ক্লাবগুলো এখন একটা বিশেষ জিপিএস যন্ত্র ব্যবহার করে, যেটা সেন্টিমিটারের মাপে খেলোয়াড়ের প্রতিটি নড়াচড়া রেকর্ড করে। এই যন্ত্র দিয়ে বিশেষজ্ঞরা দেখেছেন এমবাপ্পে যে শুধু জোরে দৌড়তেই পারেন তা নয়, দিক বদলানোর সময়ও তার গতি প্রায় কমে না বললেই চলে। অন্য অনেক খেলোয়াড়ের গতি দিক বদলানোর সময় অনেকটা কমে যায়। বিশেষজ্ঞরা বলেন এই গতি তাকে এতটা ভয়ঙ্কর করে, আর এতে প্রতিপক্ষ দল বাধ্য হয় নিজেদের রক্ষণভাগ আরও পেছনে সরিয়ে আনতে, আর তাতেই মাঠে তৈরি হয়ে যায় অনেকটা ফাঁকা জায়গা, যেটা পুরো দলটার পক্ষে উপকারী হয়ে যায়। এবার চলে যাওয়া যাক ফ্ল্যাশব্যাকে। প্যারিস শহরের ঠিক বাইরে উত্তর পূর্ব দিকে একটা ছোট্ট এলাকা আছে, জায়গাটার নাম বন্দি। এই এলাকাটি ফ্রান্সে পরিচিত ছিল দারিদ্র্য, অপরাধ আর হিংসার জন্যে। এমন এলাকা যাকে অনেকে বলতো অপরাধের আঁতুড় ঘর। 1998 সালে ঠিক এখানেই জন্ম হয় কিলিয়ান এমবাপ্পের। তার বাবা উইলফ্রিড ছিলেন খুব ছোট এক স্থানীয় ক্লাবের কোচ, আর মা ফাইজা ছিলেন একজন পেশাদার হ্যান্ডবল খেলোয়াড়। 7 বছর বয়সে বাবার ক্লাবে খেলা শুরু করেন এমবাপ্পে। আর খুব দ্রুত সবাই বুঝে যান ছেলেটা অন্যদের থেকে আলাদা। তার ছোটবেলার এক কোচ পরে বলেছিলেন এত ভালো একটা ছেলেকে তিনি কখনো কোচিং করাননি, আর ভবিষ্যতেও হয়তো করাবেন কিনা সন্দেহ। মাত্র 10 বছর বয়সেই বড় বড় ক্লাবের স্কাউটরা তাকে দেখতে আসতে শুরু করেন। 11 বছর বয়সে চেলসি ক্লাব তাকে লন্ডনে ডেকে নেয়। সেখানে তিনি দেখা করেন কোচ কার্লো আনচেলত্তি আর তারকা খেলোয়াড় দিদিয়ে দ্রগবার সঙ্গে। কিন্তু সবচেয়ে স্বপ্নের মতো ঘটনাটি ঘটে তার 14 বছর বয়সের ঠিক আগে। রিয়াল মাদ্রিদ থেকে তার কাছে ফোন আসে। সেখানে তখন কাজ করতেন এমবাপ্পের ছোটবেলার আইডল, ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। জিদান নিজে বিমানবন্দর থেকে ছোট্ট এমবাপ্পেকে তুলে নিয়ে নিজের গাড়িতে করে অনুশীলন মাঠে নিয়ে যান। এটা এতটাই অবিশ্বাস্য লেগেছিল এমবাপ্পের কাছে যে গাড়িতে ওঠার সময় এমবাপ্পে জিদানকে জিজ্ঞাসা করে বসেন তিনি কি তার জুতো খুলে গাড়িতে উঠবেন। পরে নিজেই সে কথা মনে করে বলেছিলেন গোটা ঘটনাটাই আমার কাছে একটা স্বপ্ন বলে মনে হচ্ছিল। এমবাপ্পের ঘরের দেওয়াল জুড়ে ছিল আরেকজনের ছবি, তিনি ক্রিস্টিয়ানো রোনাল্ডো। 10 বছর বয়সে বাবা মায়ের কাছ থেকে টিকিট পেয়ে প্রথমবার সরাসরি মাঠে বসে শিশু এমবাপ্পে রোনাল্ডোর খেলা দেখেছিলেন। এটা নিয়ে তিনি এত উত্তেজিত ছিলেন যে ম্যাচের 2 ঘন্টা আগেই তিনি মাঠে পৌঁছে যান, আর ম্যাচ শেষে অপেক্ষা করে রোনাল্ডোর একটি অটোগ্রাফ এবং একটি ছবি চেয়ে নেন। আর এতে এতটাই আবেগে ভেসে গিয়েছিলেন যে তার চোখে জল চলে এসেছিল। বাড়ি ফিরে বন্ধুরা ঠাট্টা করলে তিনি গর্ব করে বলেছিলেন যা ইচ্ছে বলো, আমি CR7কে নিজের চোখে দেখেছি। কিন্তু আশ্চর্যের বিষয়, রিয়াল মাদ্রিদ আর চেলসির মতো বিরাট ক্লাবের হাতছানি সত্ত্বেও এমবাপ্পে কিন্তু ফ্রান্স ছাড়েননি। তার কাকা পরে বলেছিলেন অন্য দেশের বড় ক্লাবে গেলে লাইনের একদম পেছনে গিয়ে দাঁড়াতে হতো, আর গোটা দুনিয়া তখন তাকে ভুলেও যেতে পারত। তাই পরিবার ঠিক করে যে নিজের দেশে থেকেই নিজের প্রতিভা প্রমাণ করবেন এমবাপ্পে। মাত্র 16 বছর বয়সে AS মোনাকো ক্লাবের প্রথম দলে খেলার সুযোগ পান এমবাপ্পে। সে সময় ক্লাবের ইতিহাসে তিনি ছিলেন সবচেয়ে কম বয়সী খেলোয়াড়। 2017 সালে মাত্র 18 বছর বয়সে বিশাল অঙ্কের টাকার চুক্তিতে প্যারিস সাঁ-জার্মা বা PSG ক্লাবে যোগ দেন তিনি। পরের মরশুমেই মাত্র 20 বছর বয়সে তিনি লিগের সেরা গোলদাতা হয়ে যান। এই কীর্তি পরে আরও 5 বার করেন তিনি। আর তারপর আসে সেই মায়াবী বছর 2018। রাশিয়ার বিশ্বকাপে মাত্র 19 বছর বয়সে ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করে তিনি হয়ে যান কিংবদন্তি। পেলের পর বিশ্বকাপের ফাইনালে গোল করা দ্বিতীয় তরুণ। ফ্রান্স এবার চ্যাম্পিয়ন হয়, আর এমবাপ্পে রাতারাতি হয়ে ওঠেন গোটা বিশ্বের প্রিয় এক নাম। 22 সালের বিশ্বকাপ ফাইনালে তিনি করেন আরও একটা অবিশ্বাস্য কাণ্ড, আর্জেন্টিনার বিরুদ্ধে হ্যাটট্রিক।
যা বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে খুবই বিরল ঘটনা। যদিও ফ্রান্স শেষ পর্যন্ত পেনাল্টিতে হেরে যায়, তবুও সেই ম্যাচ ইতিহাসের অন্যতম সেরা ফাইনাল হিসেবে থেকে যাবে চিরকাল। আর এখন এই মুহূর্তে চলতে থাকা বিশ্বকাপে এমবাপ্পে লিখে চলেছেন আরও এক নতুন অধ্যায়। সেনেগালের বিরুদ্ধে 2 গোল করে তিনি হয়ে গেছেন ফ্রান্সের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। এবার বিশ্বকাপেও তিনি সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে রয়েছেন। ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনাল্ডো নাজারিও 2026 সালের বিশ্বকাপে এমবাপ্পের দুর্দান্ত শুরু দেখে বলেছেন, এমবাপ্পের খেলার ধরন তাকে তার নিজের সময়ের কথা মনে করিয়ে দেয়। এমবাপ্পে এবং মেসি দুজনেই এমন খেলোয়াড় যারা পরিসংখ্যানের ঊর্ধ্বে উঠে গেছেন। তারাই এই টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার যোগ্য। এমবাপ্পে নিজেও বড় খেলোয়াড়দের সম্পর্কে শ্রদ্ধাশীল। মেসির প্রশংসা করে তিনি একবার বলেছিলেন, মেসি বিশ্বের সেরা, আর 16 বছর ধরে তিনি তার অসাধারণ প্রতিভা দেখিয়েই চলেছেন। তিনি নিজে শুধু চেষ্টা করেন নিজের সেরাটা দেখাতে আর নিজের দেশকে সাহায্য করতে। এমবাপ্পে নিজের আদর্শ হিসেবে অবশ্য বেছে নিয়েছেন রোনাল্ডোকে, কারণ একজন স্ট্রাইকার হিসেবে যা যা সম্ভব তা সব কিছুই রোনাল্ডো দেখিয়েছেন বলে তিনি মনে করেন। এখন প্রশ্ন হলো, ভবিষ্যতে এমবাপ্পে আর কত রেকর্ড ভাঙবেন? এখন তার বয়স মাত্র 27, অর্থাৎ তার ক্যারিয়ারের সেরা সময়টাই এখন বাকি। রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে খেলে তিনি কি একদিন ছাড়িয়ে যাবেন সেই ক্লাবের কিংবদন্তি রোনাল্ডোর গোল সংখ্যার রেকর্ডও? এবার আসবো মানুষ হিসেবে কেমন এমবাপ্পে সেই প্রসঙ্গে। তার পরিচিতরা জানিয়েছেন, মাঠের বাইরেও এমবাপ্পে এক আশ্চর্য মানুষ। 2018 সালে বিশ্বকাপ জেতার পর তিনি নিজের বেতন এবং বোনাস মিলিয়ে পেয়েছিলেন প্রায় $5 লক্ষ। তিনি তার পুরোটাই দান করে দেন প্রেমিয়ে দ্য কার্দে নামের একটি সংস্থাকে। এই সংস্থাটা অসুস্থ আর প্রতিবন্ধী শিশুদের খেলাধুলোর সুযোগ করে দেয়। তিনি বলেছিলেন তার টাকার দরকার নেই, তিনি দেশের হয়ে খেলতে গিয়েছিলেন, সেটাই তার পক্ষে যথেষ্ট। যাদের টাকার প্রয়োজন তাদেরই সাহায্য করা উচিত বলে তিনি মনে করেন। এত বড় তারকা হয়েও এমবাপ্পে নিজেকে সাধারণ মানুষ বলেই ভাবেন। একবার তিনি মজা করে বলেছিলেন, ফুটবলার হওয়া মানে যে দামি গাড়ি থাকতে হবে তা নয়। তার নিজের কোনো গাড়িই নেই আর সেটা তার কাছে কোনো ব্যাপারই নয়। নিজের সতীর্থরা তাকে আদর করে দোনাতেল্লো নামের একটি কার্টুন চরিত্রের নামে ডাকেন, কারণ তার শান্ত আর অগোছালো স্বভাবের জন্যে। নিজের বাল্যবন্ধুদের এবং পরিবারকে নিয়ে গড়া একটা দাতব্য সংস্থাও চালান তিনি। সেখানে শিশুদের শেখানো হয় বিনয়ী থাকতে, নিজেদের ভুলের দায় নিতে আর রাগ বা সমস্যার সমাধান হিংসা না ছড়িয়ে করতে। হিংসায় উন্মত্ত এই বিশ্বে এমবাপ্পের মতো মানুষরা তাই এক টুকরো শান্তির মেঘ, যা দুনিয়াকে আরও সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করে। তার কাছ থেকে এটাই কি আমাদের শিশুদের এবং বড়দেরও শেখা উচিত নয়? এ ব্যাপারে আপনারা কি বলেন অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।